আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ গদ্যাংশটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো। তাতে আমি ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই গদ্যাংশটির বিষয়বস্তু জানার আগে তোমাদের লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পর্কে একটু জানতে হবে। চলো আমরা লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্পর্কে একটু জেনে নিই। লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সময়কাল দেখো 1877 থেকে 1956 সাল পর্যন্ত। বাংলাদেশের ঢাকা জেলার উলাইল গ্রামে বিখ্যাত মিত্র মজুমদার বংশে তার জন্ম। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ উত্থান কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু করলেও তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করত রূপকথা, উপকথা ও লোককথার গল্প। গ্রামে গ্রামে ঘুরে বৃদ্ধ বৃদ্ধাদের মুখের গল্প কথাকে সংগ্রহ করে নিজের মতো করে মূল কাহিনীটি তিনি লিখতেন। দক্ষিণারঞ্জন 1930 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সহ সভাপতি ছিলেন। তার লেখা অন্যান্য গ্রন্থগুলির নাম দেখো: ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, দাদা মশাইয়ের থলে, উৎপল ও রবি, কিশোরদের মন, বাংলার সোনার ছেলে, চিরদিনের রূপকথা ইত্যাদি। 1357 বঙ্গাব্দে বঙ্গীয় শিশু সাহিত্য পরিষদ তাকে ভুবনেশ্বরী পদক দিয়ে সম্মানিত করে। এই লেখক পরিচিতিটি অবশ্যই তোমরা পড়বে, এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে। এখন আমি মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। বর্ষা খুব নেমেছে, নিচেও ডেকেছে বান, জলে দেশ থই থই করছে। একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে। বর্ষাকালে আমরা জানি যে খুব বৃষ্টি হয়, তাই এখানে লেখক বলছেন দেখো শুরুতে যে বর্ষা খুব নেমেছে আর এর ফলে বান ডেকেছে, আর সারা দেশটাই যেন জলে থই থই করছে। এতটা বৃষ্টি হয়েছে যে চারিদিকটা জলে ভরে গেছে। পিঁপড়ে ক্ষুদ্র একটি প্রাণী, সে এই বর্ষাকালে যখন চারিদিকে জল থই থই করছে তখন সে আশ্রয় কোথায় নিয়েছে? একটি ঘাসের পাতার নিচে। পাতাটা কাঁপছে, হেলে পড়ছে, বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটা বোধহয় এলিয়ে পড়বে জলে। আর একটুতেই পিঁপড়েটা অসীম জলে ভেসে যাবে যাবে হয়েছে। পাতাটা কাঁপছে, পাতা তো খুব একটা ভারী নয়, পাতা হালকা হয়। তাই দেখো পাতা কাঁপছে, মনে হচ্ছে একদিকে যেন হেলে পড়ছে, আর বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটা বোধহয় জলে এলিয়ে পড়বে। আর একটুতেই পিঁপড়েটা সেই অসীম জলে ভেসে যাবে হয়েছে। পাতা বললে, ভাই জোরে আঁকড়ে ধরো, কামড়ে ধরো আমাকে, আমার লাগবে না, ভয় পেও না, তোমরা তো সাঁতার জানো, হেঁটে দৌড়েও চলো, তোমাদের আবার কি। যখন পাতাটা হেলে পড়ছে বৃষ্টির ফোঁটার ঘায়ে, মনে হচ্ছে যেন জলে এলিয়ে পড়বে, ঠিক তখনই পাতাটা পিঁপড়েটিকে বলল যে, ভাই জোরে আমাকে কামড়ে ধরো, আমার লাগবে না, ভয় পেও না, তোমরা তো সাঁতার জানো, হেঁটে নয়তো দৌড়ে চলো, তোমাদের আবার কি। পাতার শিরা কামড়ে ধরে পিঁপড়ে আধো গলায় বললে, দেখো শরীরটা জলে ডুবে গেল, দাঁড়াও ভাই বলছি। এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলে না, চোখ বুজে পাতাতে দাঁত বসিয়ে ডুবু ডুবু হয়ে ঝুলে রইল। পাতার কথা মতো পিঁপড়েটাই সেই পাতারই শিরা কামড়ে ধরে আধো গলায় বললে, দেখো শরীরটা আমার জলে ডুবে গেল, দাঁড়াও ভাই বলছি তোমাকে। এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর যেন কিছু বলতে পারলো না, চোখ বুজে পাতাতে সে দাঁত বসিয়ে রইল, ডুবু ডুবু হয়ে ঝুলে রইল। পাতা হাসলে, ভাই ভাগ্যে তুমি জিমনাস্টিক জানো, আমরা নড়তেও পারি নে, কোনো রকমে সুর টুর বাড়াই চলতেই জানলেম না, তা ঝুলবো কোথায় গিয়ে। পাতা হাসলো আর বলল যে, ভাই ভাগ্যে তুমি জিমনাস্টিক জানো, আমরা তো নড়তেও পারি না, কোনো রকমে সুর টুর বাড়াই চলতে জানলাম না, তা ঝুলবো কোথায় গিয়ে।
বৃষ্টি একটু ধরলো, ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে। কামড় আর নিঃশ্বাস ছেড়ে পিঁপড়ে বললে, বাপ, বাঁচলেন। বলছিলে ভাই ঠিক, আমরা সাঁতার জানি, হাঁটতে জানি, দৌড়তেও খুব দুত্তর, কাজে আসে না কোনোটাই। ডাঙায় রোদ্দুরের দিনে পুড়ে মরি, বর্ষায় তুমি ছিলে তাই আজ বেঁচে গেলাম। বৃষ্টি একটু ধরলো, মানে বৃষ্টি একটু কমলো, তখন ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে। পিঁপড়েটা কামড় আর নিঃশ্বাস ছেড়ে কি বললে দেখো, যে বাপ, বাঁচলেন। তুমি বলছিলে ভাই ঠিকই, আমরা সাঁতার জানি, হাঁটতে জানি, দৌড়তেও পারি খুব তাড়াতাড়ি, কিন্তু সেগুলো কোনোটাই আমাদের কাজে আসে না। ডাঙায় রোদ্দুরের দিনে আমরা পুড়ে মরি, বর্ষায় তুমি ছিলে তাই বেঁচে গেলাম। ও কথা বলে লজ্জা দিও না, হাতে হাত দিয়ে ধরে বললে পাতা, বাঁচন আর মরণ নাকি একটা কথা, তুমি যে কাজের লোক ভাই, ওইটাই আসল। পাতাটা দেখো পিঁপড়েকে কি বললো, যে ওসব কথা বলে লজ্জা দিও না, হাতে হাত দিয়ে ধরে সে বলল যে বাঁচন আর মরণ নাকি একটা কথা, তুমি কাজের লোক, ওটাই আসল। তারপরে দেখো, শুনে বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল। ভিজে শরীর শুকনো মুখে সে বলে, ভাই কাজ তো করি, সারাদিন রাত খাটি খাটি খাটি, শুধু খাই দাই থাকি গর্তে। তোমরা পৃথিবীর উপরে হাসো, ফুলটুল ফুটাও, আমরা যাই আসি দেখি ছাই ও কাজ, শেষে আবার সেই গর্তেই ঢুকে গিয়ে বুঝি ভাই, মাটি আমাদের, পৃথিবীটা তোমাদের। পাতার কথা শুনে বর্ষাকালেও পিঁপড়ের মুখটা যেন শুকিয়ে গেল। ভিজে শরীরে শুকনো মুখে সে বলল, ভাই কাজ তো করি, সারা দিন রাত আমরা খাটি, শুধু খাই দাই আর গর্তে থাকি। তোমরা পৃথিবীর উপরে হাসো, ফুল টুল ফুটাও, আর আমরা যাই আসি দেখি আবার শেষে গর্তেই গিয়ে ঢুকি। বুঝি ভাই, মাটিটা আমাদের, পৃথিবীটা তোমাদের। শিউরে পাতা বললে, ভাই অমন কথা বলো না, মাটি সবারই। থই থই যে জল, মাটি না থাকলে চলতো কোথা দিয়ে। পিঁপড়েও শিউরলো, হায় এ জল কি করে পার হবো। বৃষ্টি ঝমঝম করে এলো, তাড়াতাড়ি পিঁপড়ে আবার কামড়ে ধরলো পাতা। পাতা শিউরে অর্থাৎ ভয় পেয়ে বলে, ভাই অমন কথা বলো না, মাটি সবারই। থই থই যে জল, সেই জল মাটি না থাকলে চলতো কোথা দিয়ে। পিঁপড়েও যেন ভয় পেল, সে বলল, হায় এ কি করে, এই জল আমি কি করে পার হবো। তখন বৃষ্টি ঝমঝম করে এলো, তাড়াতাড়ি পিঁপড়েটা আবার পাতাতে কামড় বসালো। বৃষ্টি দাঁড়ালো, ভাই শুনেছিলাম তোমাদের কথা, মেঘের আড়াল থেকেও শুনেছি। পিঁপড়ে ভাই, বড্ড তোমার ভয় না, কিন্তু ওই পাতা বন্ধুটিকে আমি কোনোদিন ভয় পেতে দেখিনি। আমরা চলে যাই বিদেশে, ফিরে এসে দেখি রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে। যেই দিই ডাক আর ধুলো ঝেড়ে সারা দেশে সবুজ হয়ে ওঠে, সবুজ পাতা চিরদিন। আমি আনন্দে গান গেয়ে উঠি, সবুজ বন্ধুর হাত ধরে। এবার দেখো বৃষ্টি দাঁড়ালো। বৃষ্টি কি বললো, ভাই তোমাদের কথা আমি শুনছিলাম, মেঘের আড়াল থেকে তোমাদের কথা আমি শুনেছি। পিঁপড়ে ভাই, তোমার খুব ভয় তাই না, কিন্তু ওই পাতাটাকে, কিন্তু ওই পাতা বন্ধুটিকে আমি কোনোদিনই ভয় পেতে দেখিনি। আমরা যখন বিদেশে চলে যাই, আবার যখন ফিরে আসি, রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে। বন্ধুর দল বলতে এখানে ঘাসের কথা বলা হয়েছে। যেই আমরা ডাক দিই, সেই ধুলো ছেড়ে সারা দেশে সবুজ হয়ে ওঠে, সবুজ পাতা চিরদিন। আমি আনন্দে গান গেয়ে উঠি, সবুজ বন্ধুর হাত ধরে। খল খল করে হেসে উঠল জল ঢেউ তুলে, তুমি গান গাচ্ছ আমিও গাই। বর্ষায় যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি, শরতে চেয়ে দেখি তারই কাশবন হয়ে হাসছে। খল খল করে জল হেসে উঠলো ঢেউ তুলে, কি বলছে দেখো, তুমি গান গাচ্ছ আমিও গাই গান। বর্ষায় যে ঘাসকে আমি ডুবিয়ে দিই, কাদায় দিই লুটিয়ে, তলিয়ে দিয়ে ছুটি, শরতে যখন চেয়ে দেখি তারাই আবার কাশবন হয়ে হাসছে। ঘাসের পাতা আস্তে মাথা নোয়ালে হাওয়ায়, পিঁপড়ে জড়িয়ে ধরলো পাতা শিরা, বুক ভেঙে নিঃশ্বাস পড়লো পিঁপড়ের। হাই পিঁপড়ে, আমি চিরদিন পিঁপড়েই হয়ে রইলাম, তবু ছিলেম গর্তে, ছিলেম ডাঙায়। এ জল কি শুকোবে কোনোদিন। পিঁপড়ে জড়িয়ে ধরলো পাতা শিরা, বুক ভেঙে তার নিঃশ্বাস পড়লো। আর সে কি বললো, হাই পিঁপড়ে, আমি চিরদিনই পিঁপড়ে হয়ে রইলাম, তবু ছিলেম গর্তে, ছিলেম ডাঙায়।
এই জল কি শুকোবে কোনোদিন? তারপর দেখো, ঘাসের পাতা মাথা নুইয়েই ছিল। এবারে মাথা একটু তুললো, তারপর বললে পিঁপড়ের কানে কানে, বন্ধু ভাই ভয় তুমি পেও না, ভেবো না একটুও, বাদল চলে যাবে, চলে যাবে এই জল নিশ্চয়, আসবে আসবে, আসছে শরৎ। ঘাসের পাতা মাথা নুইয়েছিল, এবারে একটু মাথা তুললো, তারপর পিঁপড়ের কানে কানে সে বলল যে বন্ধু ভাই তুমি ভয় পেও না, ভেবো না একটুও, বাদল চলে যাবে। অর্থাৎ বর্ষাকাল তো সব সময় থাকে না, বর্ষার পর কি আসে, শরৎ আসে। শরৎকালে বৃষ্টি হয় না, তাই পাতাটি বলছে দেখো যে বাদল চলে যাবে, চলে যাবে এই জল নিশ্চয়, আসবে তখন শরৎ। পৃথিবী তোমার হবে, পিঁপড়ে চোখ তুললে, আহা পৃথিবী কি আবার তার হবে? পিঁপড়ের চোখে জল আস্তে আস্তে থামলো, চেয়ে সে দেখলে মেঘের ফাঁক দিয়ে সূর্যেরও চোখ আসছে। ঘাসের পাতার কথা শুনে পিঁপড়ে চোখ তুললো, সে ভাবলো আহা পৃথিবী কি আবার তার হবে? পিঁপড়ের চোখে জল আস্তে আস্তে থামলো, সে চেয়ে দেখলে মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখ হাসছে। হবেই, আশীর্বাদ করি, শরতের আশীর্বাদ তোমার উপরে ছড়ুক, পৃথিবী সবারই হোক। বাংলায় ৬টা ঋতু দেখা যায়: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্মকালে সূর্যের প্রচন্ড দাবদাহে সবকিছু যেন শুকিয়ে যায়, প্রচন্ড গরমে মানুষ হাঁসফাঁস করে ওঠে। তারপরে আসে বর্ষার আগমন। বর্ষা প্রচন্ড হলে মানুষ, পশু পাখি, গাছপালা সকলেরই কিন্তু বড় ক্ষতি হয়। অতিরিক্ত বর্ষার ফলে বন্যা হয়, সেই বন্যা যেন অভিশাপের সমান। গ্রীষ্ম, বর্ষার পর আসে শরৎ, আর এই শরতে না থাকে প্রচন্ড গরম, না থাকে বন্যার আশঙ্কা। চারিদিকে তখন দেখা যায় ঘাস ফুল। এই মনোরম পরিবেশে জীবজগতের বেঁচে থাকা অনেক সহজ, আনন্দময় হয়ে ওঠে। এইভাবে প্রকৃতির উপর শরতের আশীর্বাদ ছড়ে পড়ে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে এই গদ্যাংশটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে দেখা হবে।